হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব গ্রিসের কৃষি অর্থনীতির ধরন কেমন ছিল, অর্থাৎ প্যাটার্নস অফ এগ্রিকালচারাল ইকোনমি ইন এনশিয়েন্ট গ্রিস। গ্রিসের যে কৃষি অর্থনীতির কেমন ধরন ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত এখানে বলা হয়েছে এই যে গ্রিসের যে অর্থনীতির যে ধরন ছিল সেটা। তো প্রথমত যদি বলি এই অর্থনীতির ধরনের সম্পর্কে বা অর্থনীতির মূল ভিত্তির কথা, তো যে কোনো সভ্যতার ক্ষেত্রেই হোক বা গ্রিসের ক্ষেত্রেই হোক, তো যে কোনো সভ্যতার বা যে গ্রিসের যে অর্থনীতির ধরন সম্পর্কে যদি বলি, তো প্রথমেই বলা যায় যে কৃষি ক্ষেত্র সম্পর্কে বা কৃষিকাজ সম্পর্কে বা কৃষির প্রসার সম্পর্কে। অর্থাৎ অর্থনীতির মূল ভিত্তির কথা বলতেই প্রথমেই কিন্তু এই কৃষির কথাটি কিন্তু উঠে আসে, এবং পরবর্তীতে কৃষির পরেই যেগুলি আর কি রয়েছে সেগুলির মধ্যে পশুপালন রয়েছে, বিভিন্ন যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। কিন্তু প্রথমত যদি বলি এই কৃষির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে প্রথম যে আর কি পর্যায়টা সেটা ছিল কিন্তু কৃষিকাজে। তো এখানে সেটাই বলা হয়েছে যে অন্যান্য প্রাচীন সভ্যতার ন্যায়, অর্থাৎ প্রাচীন সভ্যতার মতো গ্রিক অর্থনীতির মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষি। অর্থাৎ অন্যান্য প্রাচীন সভ্যতায় যেমন যে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি, সেই ক্ষেত্রে গ্রিক অর্থনীতিরও কিন্তু মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষি। তো এই কৃষিকাজেই বলা হয়েছে যে নাগরিকদের জীবিকার সংস্থান হতো বেশি, এবং এ কারণে প্রাচীন গ্রিসে কিন্তু কৃষি সর্বাপেক্ষা সম্মানজনক পেশা হিসেবে কিন্তু স্বীকৃত ছিল। যেহেতু এখানে বলা হয়েছে যে কৃষিকাজেই নাগরিকদের জীবিকার সেখানে সংস্থান হতো, সেহেতু বলা হয়েছে যে কৃষি সর্বাপেক্ষা কিন্তু এই প্রাচীন গ্রিসের ক্ষেত্রে বিশেষ করে যে সম্মানজনক কিন্তু পেশা হিসেবেই স্বীকৃত ছিল। এবং এখানে বলা হয়েছে নগর রাষ্ট্রের মানে কৃষিকাজে আর কি নগর রাষ্ট্রগুলির প্রায় 80% মানুষ কিন্তু নিযুক্ত থাকতো। অর্থাৎ নগর রাষ্ট্রে যত শতাংশ মানুষ বসবাস করত তার মধ্যে এখানে বলা হয়েছে যে 80% মানুষই কিন্তু সেই কৃষিকাজের মধ্যে নিযুক্ত থাকতো। এবং 800 খ্রিস্টপূর্বাব্দের বিয়সীয়র কবি যে ছিলেন হেজিয়ড, তার ওয়ার্ক এবং ডে যে কাব্যটি রয়েছে সেই কাব্যদ্বয়ে কৃষি জমির যে মালিকানা, সেই মালিকানা বিষয়ের দ্বন্দ্বের কথা কিন্তু তুলে ধরেছিলেন, এবং তার পাশাপাশি তিনি বলেছিলেন কৃষিকর্ম বিষয়ে নানা কিন্তু নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ বিয়সীয়র যে কবি ছিলেন হেজিয়ড, তিনি তার ওয়ার্ক এবং যে তার ডেজ যে কাব্যটা ছিল সেই কাব্যদ্বয়ে মালিকানার বিষয়ে যে সমস্ত দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বের কথা তো বলেছেন, তার পাশাপাশি কৃষিকর্মের যে নির্দেশ বিশেষভাবে আর কি যে বিষয়ে যে সমস্ত কৃষিকাজের বা কৃষিকর্মের বিষয়ে যে সমস্ত আর কি নির্দেশ সেটাও কিন্তু দিয়েছিলেন। এছাড়াও বিয়সিয়া চিরকাল যে ঘরমুখ চাষির দেশ, এবং এ কারণে বলা হয়েছে বোধহয় হেজিয়ড বাণিজ্য ও বিদেশ যাত্রার পরিবর্তে নিপুণভাবে চাষাবাদ করাকে বেশি জরুরি মনে করত। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে থ্যাসালিতেও কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যশস্য কিন্তু উৎপাদিত হতো। তো এটা যে গ্রিসের যে কৃষি অর্থনীতির যে মূল ধরনটা কেমন ছিল, অর্থনীতির মূল ভিত্তিটা কি ছিল সেই সম্পর্কে কিন্তু এখানে জাস্ট বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আরও এই সম্পর্কে রয়েছে যে এখানের অর্থনীতির আরও যে ধরন কৃষির ক্ষেত্রে কি কি বলা হয়েছে। তো এখানে বলছে যে খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিসের সমাজ জীবনে কৃষিকাজের যে বিশেষ স্থান ছিল সেটা হচ্ছে সক্রেটিস এবং হচ্ছে অ্যারিস্টটলের ন্যায় অর্থাৎ যে মতো জ্ঞানী মানুষদের বক্তব্যেই স্পষ্ট। অর্থাৎ গ্রিসের সমাজ জীবনে কৃষিকাজ কতটা গুরুত্বপূর্ণ বা কৃষিকাজ যে বিশেষ একটা স্থান পেয়ে আছে সেই সমস্ত যে কথাগুলো বা বক্তব্যগুলো সেগুলি হচ্ছে অ্যারিস্টটল এবং সক্রেটিসের মতো যে সমস্ত জ্ঞানী মানুষের বক্তব্যে কিন্তু এই কথাগুলি স্পষ্ট রয়েছে। তো এই সম্পর্কে সক্রেটিস বলতেন কৃষিকাজে মানুষের শারীরিক সক্ষমতা, এছাড়াও মানসিক উৎকর্ষতা, এমনকি আধ্যাত্মিক জ্ঞানের বিকাশও কিন্তু ঘটে। অর্থাৎ কৃষিকাজের মাধ্যমে সক্রেটিস তাই মনে করতেন, তিনি তাই বলেছিলেন যে কৃষিকাজের মাধ্যমে এখানে বলা হয়েছে মানুষের শারীরিক সক্ষমতা, মানসিক উৎকর্ষতা, আধ্যাত্মিক জ্ঞানেরও কিন্তু বিকাশ ঘটে। এবং তিনি আরও বলেছেন যদিও গ্রিসের অভিজাত মানুষজনের বড় বড় বাগান এবং কৃষিক্ষেত্র ছিল,
এগুলি চাষাবাদ করতে তারা শর্তাধীনে সাধারণ কৃষক কিংবা দাসেদের নিয়োগ করত। অর্থাৎ গ্রিসের যে সমস্ত অভিজাত শ্রেণীর যে মানুষেরা ছিল তাদের কি ছিল যে নিজস্ব বড় বড় বাগান ছিল, কৃষিক্ষেত্র ছিল, কিন্তু তারা এগুলিতে নিজে চাষ করতেন না, তারা এগুলিতে চাষাবাদ করতে শর্তাধীনে, অর্থাৎ বিভিন্ন শর্তের অধীনে তারা কি করতো, সাধারণ যে সমস্ত কৃষকরা থাকতো বা বিভিন্ন দাসেদের কিন্তু নিয়োগ করতেন। এ কারণে গ্রিসের যে কৃষিকাজ ছিল পুরো মাত্রায় কিন্তু দাস শ্রম নির্ভর। অর্থাৎ যেহেতু এখানে তারা বিভিন্ন দাসদের নিয়োগ করে তাদের যে কৃষিক্ষেত্রে তারা কাজ করাতেন, তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে গ্রিসের যে কৃষিকাজ ছিল সেটা কিন্তু পুরোপুরি বলা হয়েছে যে দাস শ্রম নির্ভর কিন্তু ছিল। এছাড়াও বলা হয়েছে প্রাচীন গ্রিসের যে কৃষিকাজ চলতো চিরাচরিত প্রথা, অর্থাৎ বহুকাল যে আগে থেকে চলে আসা যে সমস্ত প্রথা ছিল সেই প্রথা অনুসারেই কিন্তু প্রাচীন গ্রিসের যে কৃষিকাজ ছিল সেটা কিন্তু চলতো। এবং হোমারের লেখা থেকে জানা যায় যে সে সময় লৌহের ফলাযুক্ত লাঙ্গলের ব্যবহারে জমি কর্ষণ চলতো। অর্থাৎ এই যে প্রাচীন গ্রিসের যে কৃষিকাজের কথা এখানে বলা হয়েছে, তো হোমারের লেখা থেকে এটা জানা যায় যে সেই সময়কার যে লৌহের অর্থাৎ লোহার ফলাযুক্ত কিন্তু লাঙ্গলের ব্যবহার কৃষিক্ষেত্রে কিন্তু চলতো। এবং জমির উর্বরা শক্তি অটুট রাখতে অনেক সময় জমিতে 1 বছর অন্তর অন্তর শস্য চাষ করা হতো। অর্থাৎ জমির যে উর্বরা শক্তি সেটাকে অটুট রাখার জন্য 1 বছর অন্তর সেখানে কিন্তু যে শস্য কিন্তু চাষ করা হতো। আবার পতিত জমিকে চাষের উপযুক্ত করে উচ্চ মূল্যে বিক্রি করাও হতো। অর্থাৎ পতিত জমি যে জমিতে দীর্ঘ দিন ধরে চাষ হয়নি সেই জমিকে চাষের উপযুক্ত করা হতো এবং তারপরে কি করা হতো যে উচ্চ মূল্যে কিন্তু বিক্রিও সেই জমিকে কিন্তু করা হতো। এছাড়াও এখানে বলা হয়েছে যে এটিকার যে জমি সেখানে বেশিরভাগ অনুর্বর হওয়ায় কিন্তু বলা হয়েছে এবং সেখানে যে জল সরবরাহের ব্যবস্থা অপ্রতুল থাকায় খাদ্যশস্যের উৎপাদন খুব কষ্টকর ছিল। তবে তার যে উর্বর ক্ষেত্র, যেমন এখানে বলা হয়েছে এলিউসের সমভূমি, ক্যাফিসাস উপত্যকা এবং ম্যারাথনের সমভূমিতেও প্রচুর পরিমাণে কিন্তু আঙ্গুর উৎপাদিত হতো। এবং এখানে বলা হয়েছে আঙ্গুর এবং আঙ্গুরজাত সুরা তাদের শস্য আমদানির মূল্য জোগাড় করত। অর্থাৎ এখানে প্রথমে বলা হয়েছে যে ম্যারাথনের সমভূমিতে প্রচুর পরিমাণে আঙ্গুর উৎপাদিত হতো। তো সেক্ষেত্রে বলা হয়েছে আঙ্গুর এবং আঙ্গুরজাত যে সুরা রয়েছে তাদের শস্য আমদানির ক্ষেত্রে যে মূল্য কিন্তু জোগাতো। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে সম্ভবত এটিকার যে খাদ্যশস্যের সিংহভাগ আসতো সেটা ইউক্রেনের সিদিও জাতির যে শক এখানে বলা হয়েছে সেটা উৎপাদিত খাদ্যশস্য থেকে কিন্তু আসতো। এছাড়াও বলা হয়েছে এথেন্সেও কিন্তু একই অবস্থা ছিল এবং তার অনুর্বর ক্ষেতে যে শস্য উৎপন্ন হতো তা দিয়ে সমগ্র এথেন্সবাসীর খাদ্যের যে সংস্থান হতো না। অর্থাৎ তার থেকে এই যে এখানে বলা হয়েছে যে বিভিন্ন যে এথেন্সেও যে একই অবস্থা ছিল এই কৃষিক্ষেত্রে, তো সেখানে যে সমস্ত তাদের উৎপন্ন শস্য হতো, যে সমস্ত কৃষিকাজের ফলে যে শস্য উৎপন্ন হতো সেই সমস্ত শস্য দিয়ে কিন্তু সমগ্র যে এথেন্সে যারা বসবাস করতো তাদের কিন্তু খাদ্যের সংস্থান হতো না। এ কারণে তার পররাষ্ট্রনীতি খাদ্যশস্য সরবরাহের দ্বারা কি করা হতো অনেকটাই কিন্তু প্রভাবিত ছিল এবং তাকে খাদ্যশস্যের জন্য সিসিলি এছাড়াও সাইপ্রাস এমনকি বলা হয়েছে মিশরের ওপরেও কিন্তু নির্ভরশীল থাকতে হতো। যেহেতু তাদের এথেন্সবাসীর সেখানে উৎপন্ন শস্য দিয়ে তাদের যে খাদ্যের সংস্থান কিন্তু হতো না, তার জন্য তারা কি বলা হয়েছে যে তাকে খাদ্যশস্যের জন্য সিসিলি, সাইপ্রাস এমনকি মিশরের ওপরও কিন্তু খাদ্যশস্যের জন্য কি করতে হতো যে নির্ভরশীল কিন্তু থাকতে হতো। ঠিক আছে। এছাড়াও এক্ষেত্রে বলা যায় যে পেরিওক্লীয় যুগে গ্রিসে প্রচুর পরিমাণে কিন্তু জলপাইয়ের চাষ হতো, যা থেকে কি বলা হয়েছে যে যা থেকে তৈরি হতো ভোজ্য তেল, আলোকিত করার জ্বালানি ইত্যাদি তৈরি হতো। অর্থাৎ পেরিক্লীয় যুগে কি হতো গ্রিসে প্রচুর পরিমাণে যে জলপাই তৈরি করা হতো বা জলপাইয়ের চাষ হতো, তো সেখান থেকে বলা হয়েছে যে যা থেকে তৈরি হতো ভোজ্য তেল তৈরি হতো এবং আলোকিত করার যে জ্বালানি ইত্যাদি কিন্তু তৈরি হতো। এবং এটিকার যে সর্বাপেক্ষা মূল্যবান শস্য ছিল সেটা ছিল জলপাই। অর্থাৎ এটিকার যে সবচেয়ে যে মূল্যবান যে শস্য ছিল বা
সর্বাপেক্ষা মূল্যবান শস্য ছিল জলপাই, এর জন্য তারা কি করতো যে বিশেষ কিন্তু খ্যাতিও ছিল। অর্থাৎ এই যে এটিকার যে মানে মূল্যবান যে শস্য ছিল সেটা ছিল হচ্ছে জলপাই, এর জন্য কিন্তু তার বিশেষ খ্যাতি সম্পন্ন সে কিন্তু ছিল। অন্যদিকে বলা হয়েছে এথেন্সের শুষ্ক জমিতে চাষ হতো ডুমুর, এ কারণে ডুমুর তার খাদ্য তালিকার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছিল। অর্থাৎ এথেন্সে যেহেতু যে শুষ্ক জমিতে ডুমুর চাষ হতো, তার জন্য বলা হয়েছে এই কারণে তার খাদ্যশস্যের তালিকায় কিন্তু অন্যতম যে প্রধান খাদ্যশস্য বা অন্যতম যে প্রধান বিষয় সেটা ছিল কিন্তু ডুমুর। তো এই যে গ্রিসের যে কৃষি অর্থনীতির যে ধরন রয়েছে এই সম্পর্কে কিন্তু এই তথ্যগুলির কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কী কী শস্য এখানে, কী কী সর্বাপেক্ষা মূল্যবান শস্য ছিল সেখানে, কৃষিক্ষেত্র কেমন ছিল, কেমন লাঙ্গলের সন্ধান পাওয়া গেছিলো, আরও মানে এই খাদ্যশস্যের জন্য তারা কোন কোন জায়গার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু এই গ্রিসের যে কৃষি অর্থনীতির কিন্তু ধরন ছিল। তো এই যে আজকের ক্লাস গ্রিসের কৃষি অর্থনীতির ধরন সম্পর্কে আজকের ক্লাস কিন্তু আমার এতটাই ছিল। এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের থেকে নোটসপত্র নিতে চাইছো, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিকের সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।